পানামা ক্যানাল। এটা পৃথিবীর এমন একটা ট্রেড রুট যেটা মাত্র কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দিলেই গোটা পৃথিবীর ইকোনমিক কোল্যাপস করে যেতে পারে। এমনকি পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকার অর্থনীতিও ধসে পড়বে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এবার ম্যাপে দেখুন, এটা হলো আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত সান ফ্রান্সিসকো শহর, আর এটা হলো পূর্ব উপকূলের নিউ ইয়র্ক। আজ থেকে প্রায় 150 বছর আগেও সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক যেতে হলে পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে প্রায় 13,000 কিলোমিটার রাস্তা পেরিয়ে তারপর পৌঁছাতে হতো। কিন্তু সমস্যা হলো, এটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস সি রুটগুলোর মধ্যে একটা, যার নাম কেপ হর্ন। এখানে বিশাল বিশাল ঢেউ, ঠান্ডা বরফ জল, সামুদ্রিক ঝড়, এইসব কারণেই প্রাচীনকাল থেকে হাজার হাজার নাবিক এখানে মারা গেছে। অন্যদিকে কানাডার সি রুটটা আবার আর্কটিক অঞ্চলের মধ্যে পড়ে, যেখানে বছরের বেশিরভাগ সময় সমুদ্রের উপরে বরফের মোটা চাদর থাকে। ফলে এই অঞ্চল দিয়ে ট্রেড প্রায় সম্ভব না বললেই চলে। তো এই দুটো সমস্যার সমাধানের জন্যই আমেরিকার সরু ভূখণ্ড পানামার বুক চিরে তৈরি হয় পানামা ক্যানাল, যা বর্তমানে গ্লোবাল ট্রেডের 5 to 6% কভার করে। টাকার পরিমাণে বার্ষিক প্রায় $400 বিলিয়ন। কিন্তু সবথেকে অদ্ভুত হচ্ছে এই পানামা ক্যানালের মেকানিজম। এই ক্যানালের দুদিকে দুটো বিশাল সমুদ্র রয়েছে, একদিকে প্রশান্ত মহাসাগর আর একদিকে আটলান্টিক মহাসাগর। তো প্রশ্ন হলো, ঠিক কিভাবে এই দুটো মহাসাগরকে পানামা ক্যানালের মাধ্যমে কানেক্ট করা হয়েছে? কিভাবে এখান থেকে জাহাজ পাস হয়? কে বা কারা এই পানামা ক্যানাল তৈরি করেছিল? আর আজ কেন আমেরিকা এই ক্যানালটাকে দখল করার জন্য মরিয়া হয়ে গেছে? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ কথা হবে পানামা ক্যানালের ইতিহাস নিয়ে। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটায় অবশ্যই একটা করে লাইক করে দিন। চলুন শুরুতেই জেনে নেই পানামা ক্যানালের ইতিহাস। সময়টা ছিল 1500 শতকের শেষের দিক। স্পেন তখন বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, আর আমেরিকা মহাদেশের এই পুরো এরিয়াটা তখনও স্পেনের কন্ট্রোলে ছিল। স্পেনের তৎকালীন রাজা চার্লস দ্য ফিফথ প্রথম এই আইডিয়াটা দেন যে মধ্য আমেরিকার এই সরু জায়গাটা কেটে যদি একটা জলপথ বানানো যায়, তাহলে ইউরোপ থেকে এশিয়া যাওয়ার রাস্তা অনেক কমে যাবে। কারণ সে সময় যেহেতু সুয়েজ কানাল ছিল না, তাই ইউরোপ থেকে এশিয়া যেতে হলেও গোটা আফ্রিকা মহাদেশ ঘুরে তারপর পৌঁছাতে হতো। চার্লস দ্য ফিফথের আদেশে স্পেন সরকার এখানে একটা সার্ভেও করিয়েছিল, কিন্তু তখনকার সময় যে টেকনোলজি ছিল তা দিয়ে একটা ক্যানাল বানানো প্রায় অসম্ভব ছিল। এরপর কেটে যায় প্রায় 300 বছর। 1800 শতকের শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তখন পিকে ছিল। ইউরোপের ফ্যাক্টরিগুলো দিন রাত প্রোডাকশন করছিল। অন্যদিকে আমেরিকাও দ্রুত একটা ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউসে পরিণত হচ্ছিল। সে সময় কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছিল, যে দেশ ট্রেডকে কন্ট্রোল করবে সেই দেশ ফিউচারকে কন্ট্রোল করবে। আর ট্রেডকে কন্ট্রোল করার জন্য কি দরকার জানেন? ফাস্টেস্ট ট্রেডিং রুট। এর ফলে এই পানামা দিয়ে আবারও একটা ক্যানেল বানানোর ভাবনা চিন্তা মাথা চাড়া দিয়ে ওঠে। আর ঠিক এই সময়ের মধ্যেই ফরাসি ইঞ্জিনিয়ার ফার্দিনান্দ দি লেসেপস সুয়েজ ক্যানাল তৈরি করে সারা বিশ্বকে চমক লাগিয়ে দিয়েছিল। সুয়েজ ক্যানাল ইউরোপ আর এশিয়ার মধ্যে বাণিজ্যের এক নতুন যুগের সূচনা করে। এই সাফল্যের পর আত্মবিশ্বাসী হয়ে তিনি ভাবেন, যদি মিশরে সম্ভব হয় তাহলে পানামাতেও সম্ভব। এরপরেই 1821 সালে ফ্রান্স পানামা ক্যানেল তৈরির কাজ শুরু করে। কিন্তু এখানেই তারা একটা সবথেকে বড় ভুল করেছিল। তারা ভেবেছিলেন এই পানামা ক্যানেল এবং সুয়েজ ক্যানেল দুটো একই ধরনের প্রজেক্ট, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। মিশরের যে এলাকায় সুয়েজ ক্যানাল কাটা হয়েছিল সেটা ছিল একদম সমতল মরুভূমি, আর পানামা ছিল পাহাড়ি জঙ্গলে ঘেরা। এখানে প্রতিদিন বৃষ্টি হতো, যখন তখন নদীর জলস্তর বেড়ে যেত। তার উপরে এই এলাকাতে বারবার ধসও নামত। শুরুর দিকে ফরাসিরা এখানে সরাসরি সি লেভেল ক্যানাল তৈরি করার চেষ্টা করেছিল, মানে কোনো রকম লক গেট সিস্টেম ছাড়াই একটানা সমুদ্রপথ। কিন্তু কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারেন এই ডিজাইন অসম্ভব। তার উপরে এখানে ছিল ভয়ঙ্কর রোগ ব্যাধি। জঙ্গল থাকার কারণে এখানে প্রচুর মশা এবং বিষাক্ত কীট পতঙ্গের উপদ্রব ছিল। ফলে প্রচুর শ্রমিক ম্যালেরিয়া এবং ইয়েলো ফিভারে আক্রান্ত হয়ে পড়ছিল। প্রতিদিন শত শত শ্রমিক মারা যাচ্ছিল। জানলে শকড হবেন, এই প্রকল্পে কাজ করতে গিয়ে মাত্র কয়েক বছরের মধ্যে প্রায় 20,000 শ্রমিক মারা গিয়েছিলেন। এছাড়াও ছিল আর্থিক দুর্নীতি এবং প্রযুক্তিগত ব্যর্থতা। সব মিলিয়ে ফ্রান্সের এই প্রকল্প ধসে পড়ে। ফরাসি কোম্পানি দেউলিয়া হয়ে যায় এবং এই ক্যানাল তৈরির কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়। সে সময় এই পানামা ক্যানেল হয়ে উঠেছিল
ইঞ্জিনিয়ারিং ব্যর্থতার সবথেকে বড় উদাহরণ। এটা এতটাই বড় ফেইলিওর ছিল যে অনেকেই ভাবতে শুরু করেন যে পানামা ক্যানেল বানানোর কাজ হয়তো কখনোই সম্ভব নয়। কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আসে, আর সেটা হলো আমেরিকা। বিংশ শতকের শুরুর দিক থেকেই আমেরিকা একটু একটু করে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হয়ে ওঠে। তারা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিল যে যদি তারা পানামার বুক চিরে একটা ক্যানাল তৈরি করতে পারে এবং সেটাকে যদি নিজেদের কন্ট্রোলে রাখতে পারে, তাহলে শুধুমাত্র বাণিজ্যিক নয়, সামরিক দিক থেকেও তারা বিশাল সুযোগ সুবিধা পাবে। তবে সমস্যা ছিল, কারণ পানামা তখন কলম্বিয়ার একটা অংশ ছিল। আমেরিকা অনেকবার কলম্বিয়ার সঙ্গে আলোচনায় বসে এই এলাকায় একটা খাল বানানোর পারমিশন নেওয়ার জন্য, কিন্তু কলম্বিয়া বরাবরই আমেরিকাকে নাকচ করে আসছিল। আর এরপর যা ঘটে সেটা আজও জিওপলিটিক্সে একটা ক্লাসিক এক্সাম্পল, বা বলতে পারেন আমেরিকা আজও সেই পথ ধরেই চলছে। 1903 সালে কলম্বিয়ার আন্ডারে থাকা পানামায় হঠাৎ করেই স্বাধীনতার আন্দোলন শুরু হয়, আর ডেমোক্রেসির সেভিয়ার আমেরিকা পেছন দিক থেকে সেই আন্দোলনে মদত দিতে থাকে। গোপনে আন্দোলনকারীদের টাকা দিয়ে, অস্ত্র দিয়ে তারা সাহায্য করতে থাকে। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট সরাসরি পানামার বিদ্রোহকে সমর্থন করেন। আমেরিকান যুদ্ধজাহাজ এসে লিটারেলি কলম্বিয়ার সেনাবাহিনীকে বাধা দেয়, যাতে তারা কোনোভাবে এই বিদ্রোহকে দমন করতে না পারে। আর এভাবেই কয়েক মাসের মধ্যেই পানামা একটা স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। এই নতুন স্বাধীন পানামা দেশের সাথে আমেরিকা একটা চুক্তি করে, যেখানে পানামা ক্যানেল নির্মাণ এবং তার নিয়ন্ত্রণের দায়িত্ব আমেরিকাকে দেওয়া হয়। 1904 সালে আমেরিকায় ক্যানাল তৈরির কাজ শুরু করে। এখানে আমেরিকার কাছে সবথেকে বড় হাতিয়ার কি ছিল জানেন? ফরাসিদের করা ভুল, কারণ সেই ভুলগুলো থেকেই আমেরিকানরা শিক্ষা নিয়েছিল। সবথেকে আগে তারা যেটা করে সেটা হলো রোগের বিরুদ্ধে যুদ্ধ। উইলিয়াম সি জর্জেস নামে একজন ডাক্তার বুঝতে পারেন এই রোগগুলোর মূল কারণ হলো মশা। তাই তিনি এই গোটা এলাকা জুড়ে একটা বিশাল পরিমাণে স্যানিটাইজেশন প্রোগ্রাম শুরু করেন। জল জমে থাকা জায়গাগুলো পরিষ্কার করা, মশাদের ধ্বংস করা, ড্রেনেজ সিস্টেম তৈরি করা। এর ফলে শ্রমিকদের মৃত্যুর হার র্যাপিডলি কমতে শুরু করে, আর ক্যানাল তৈরির কাজও দ্রুত গতিতে এগোতে থাকে। এরপর আসে সবথেকে বড় চেঞ্জেস, সেটা হচ্ছে ডিজাইন। ফরাসিরা এখানে সরাসরি একটা খাল তৈরি করতে চেয়েছিল, কিন্তু আমেরিকানরা সেখানে ব্যবহার করে লক গেট মেকানিজম। এবার এই লক গেট মেকানিজমটা আসলে কি সেটা একটু বুঝিয়ে বলছি। প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর, এই দুটো মহাসাগরেরই গড় জলস্তর প্রায় সমান, কিন্তু সমস্যা হচ্ছে পানামার মাঝখানে একটা বিশাল উঁচু পাহাড়ি এলাকা রয়েছে, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 85 ফুট উঁচু। মানে এখানে যদি জলস্তরের লেভেলে একটা সোজা খাল তৈরি করা হয়, তাহলে সম্পূর্ণ পাহাড় এবং জঙ্গল কেটে গোটা পথটাকে সমান করতে হবে, যেটা কার্যত অসম্ভব। আর ফরাসিরা এই ভুলটাই করেছিল। তাহলে নিশ্চয়ই এতক্ষণে আপনার মাথায় প্রশ্ন আসবে যে তাহলে এই মুহূর্তে পানামা ক্যানেল থেকে জাহাজ কিভাবে পাস হয়? আর এখানেই লুকিয়ে রয়েছে পানামা ক্যানেলের একটা ইঞ্জিনিয়ারিং আশ্চর্য। ধরুন আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে 85 ফুট উঁচুতে লিফটে করে উঠবেন, সেক্ষেত্রে কি হয়, আপনাকে ধাপে ধাপে উঠতে হয়। আর পানামা ক্যানেলও ঠিক একইভাবে কাজ করে, তবে এখানে লিফটের বদলে ব্যবহার করা হয় জল। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা জাহাজ যখন আটলান্টিক মহাসাগর থেকে এই ক্যানালের মধ্যে প্রবেশ করে, তখন প্রথমে সেটাকে একটা বড় চেম্বারের মধ্যে ঢোকানো হয়। এই চেম্বারটা একটা বিশাল কংক্রিটের ঘরের মতো, যার দুদিকে দুটো গেট রয়েছে। জাহাজ ঢোকার পর পেছনের দিকের গেট বন্ধ করে দেওয়া হয়, আর এরপর শুরু হয় আসল খেলা। প্রথমে উপরের লেভেল থেকে জল এই নিচের চেম্বারে এসে জমা হতে থাকে, ফলে নিচের চেম্বারে জলস্তর বাড়তে থাকে, আর জলস্তর বাড়ার সাথে সাথেই জাহাজটা উপরের দিকে উঠতে শুরু করে। এই জলস্তর বাড়তে বাড়তে যখন পরবর্তী লেভেলের সমান সমান চলে আসে, তখন পরবর্তী লেভেলের গেট খুলে দেওয়া হয় এবং জাহাজটা নেক্সট চেম্বারের দিকে এগিয়ে যায়। এইভাবে পর পর ধাপে ধাপে জাহাজটাকে 85 ফুট উপরে তুলে দেওয়া হয়। এরপর জাহাজটা একটা বিশাল কৃত্রিম লেকে ঢুকে পড়ে, যেটাকে বলা হয় গাতুন লেক। এখন প্রশ্ন হচ্ছে, এই লেকটা এখানে এলো কিভাবে? আর এই লেকটারই বা কিসের দরকার? আসলে বলতে পারেন এই লেকটা হলো এই গোটা ক্যানেলের হৃৎপিণ্ড। এটা পানামা ক্যানেলের ঠিক পাশেই একটা উঁচু জায়গায় তৈরি করা হয়েছে, যেখানে প্রচুর পরিমাণে মিষ্টি জল জমা থাকে। পানামা ক্যানেলের যে লক সিস্টেমের কথা একটু আগে আপনাদেরকে বললাম, সেই সিস্টেমকে চালানোর জন্য এই লেকের জল ব্যবহার করা হয়। যখনই কোনো জাহাজকে উপরে বা নিচে নামানো হয়, তখনই এই লেকের জল দরকার হয়। দ্বিতীয়ত, এই লেক থাকার কারণে পুরো পাহাড়কে কেটে ফেলার প্রয়োজন হয়নি। জাহাজগুলো এই লেক থাকার ফলে অনেকটা পথ খুব সহজেই পার হয়ে যেতে পারে। মানে এই পুরো ক্যানালটা আসলে 3টে ভাগে ভাগ করা রয়েছে। প্রথমে লক দিয়ে উপরে ওঠে, তারপর লেকের উপর দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে আবার লক সিস্টেম দিয়ে
নিচে নামে। এবার সবথেকে ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, তাহলে এত জটিল একটা মেকানিজম কিভাবে তৈরি হলো? এই লেকটা বানানোর জন্য কাছেই থাকা চ্যাগ্রিস নদীর উপরে একটা বিশাল বাঁধ তৈরি করা হয়, যার নাম গাতুন ড্যাম। যখন বাঁধ বানানো হয় তখন নদীর জল জমে ধীরে ধীরে একটা বিশাল লেকে পরিণত হয়। এভাবেই তৈরি হয় গাতুন লেক, যেটা একসময় পৃথিবীর সবথেকে বড় কৃত্রিম লেক ছিল। বলতে পারেন এই পুরো সিস্টেমটাকে তৈরি করার জন্য প্রকৃতিকে পুরোপুরি বদলে ফেলা হয়েছিল। চলুন এবার আপনাদেরকে বলি যে এই চেম্বারের জলগুলোকে কিভাবে কন্ট্রোল করা হয়। শুরুতেই বলে দেই, এই প্রত্যেকটা চেম্বারে যে জল কম বেশি হয় এর জন্য কিন্তু কোনো রকম পাম্প ব্যবহার করা হয় না। আর এটাই হচ্ছে সবথেকে অবাক করার বিষয়, কারণ এই পুরো সিস্টেমটাই চলছে গ্র্যাভিটির উপরে। লেকটা যেহেতু অনেকটা উঁচুতে, তাই তার জল নিজে থেকেই নিচের দিকে নেমে আসতে চায়। আর জলকে বড় বড় আন্ডারগ্রাউন্ড টানেল এবং ভাল্ব দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এবার যখন কোনো চেম্বারে জল ঢোকাতে হয় তখন ভাল্ব খুলে দেওয়া হয়। লেক থেকে জল নিজে থেকেই নিচে নেমে এসে চেম্বারে ভর্তি হয়। আর জল যখন বের করতে হয় তখন নিচের দিকের ভাল্ব খুলে দেওয়া হয়। ব্যাস, এতেই জলতল নিচে নেমে যায়। সবকিছু মিলিয়ে আমি যদি খুব সহজ করে বলি তাহলে বলতে পারেন পানামা ক্যানেল হচ্ছে একটা ওয়াটার এলিভেটর সিস্টেম। এই আইডিয়াটা এতটাই জিনিয়াস যে আজও প্রায় 100 বছর পরেও ঠিক একই সিস্টেমে পানামা ক্যানেল থেকে প্রত্যেকটা জাহাজ যাতায়াত করে। এই ক্যানাল তৈরির কাজ শেষ হয়েছিল 1914 সালে। 1914 সালের 15ই আগস্ট প্রথমবার কোনো জাহাজ এই ক্যানাল থেকে অতিক্রম করেছিল। আর সেই মুহূর্ত থেকেই ওয়ার্ল্ড ট্রেডের পুরো মানচিত্র চিরতরে বদলে যায়। তবে বলে দেই, এই ক্যানাল তৈরির জন্য কিন্তু হিউজ পরিমাণে আমেরিকাকে ইনভেস্ট করতে হয়েছিল। আজকের দিনে যার মূল্য 15 থেকে 16 বিলিয়ন ডলার। যে কারণে পরবর্তী 85 বছর আমেরিকা এই ক্যানালকে নিজেরাই কন্ট্রোল করত এবং এই ক্যানাল থেকে পাস হওয়া প্রত্যেকটা জাহাজ থেকে তারা টোল নিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পানামা যে দেশটি রয়েছে তার ভেতরে মানুষদের মনে ক্ষোভ বাড়তে থাকে যে তাদের দেশের একটা অ্যাসেটকে কন্ট্রোল করছে বাইরের কোনো দেশ। এই অসন্তোষ দিন দিন আন্দোলনের রূপ নেয়। 1977 সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জিমি কার্টার পানামার লিডার ওমার টোরিজোসের সাথে একটি হিস্টোরিক্যাল ট্রিটি করেন। ঠিক করা হয় যে পানামার কন্ট্রোল এবার ধীরে ধীরে পানামা দেশটির হাতেই তুলে দেওয়া হবে। আর ফাইনালি 1999 সালের 31শে ডিসেম্বর আমেরিকা পানামা টোটাল কন্ট্রোল পানামা দেশের হাতে তুলে দেয়। আজ পানামা সারা বিশ্বের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার জাহাজ এখান থেকে পাস হয়। এশিয়া থেকে আমেরিকা, ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা, সব জায়গার বাণিজ্য এই একটা সরু পথের উপর নির্ভর করে। তবে আজকের দিনে পানামার সবথেকে বড় সমস্যা কি জানেন? সেটা হচ্ছে এই লেকের জল। জানলে অবাক হবেন, এক একটা জাহাজ পার হওয়ার সময় প্রায় 50 থেকে 60 মিলিয়ন গ্যালন জল অপচয় হয়। আর এই জলটা একবার ব্যবহার করা হলে সেটা সরাসরি সমুদ্রে চলে যায়, যেটাকে আর রিসাইকেল করা যায় না। জলবায়ুর পরিবর্তনের কারণে পানামায় দিন দিন খরা বাড়ছে। গাটুন লেকের জলস্তরও কমে যাচ্ছে। এর ফলে জাহাজ পারাপারের সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। জাহাজগুলো পার হওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে, সময় লাগছে। আর এ কারণেই ওয়ার্ল্ড সাপ্লাই চেইনে চাপ পড়ছে। এগুলো ছাড়াও আজ পানামা ক্যানেল জিওপলিটিক্যাল সিচুয়েশনে একটা ক্রিটিক্যাল পার্ট হয়ে উঠেছে। এখানে পৃথিবীর দুই শক্তিশালী দেশ আমেরিকা এবং চীন পানামার দখল নিয়ে লড়াই করছে। গত কয়েক বছরে চীনা কোম্পানিগুলো পানামাতে বেশ কয়েকটা বড় বড় পোর্ট ডেভেলপ করেছে, যদিও এটা নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সিও রয়েছে। আর এটাই আমেরিকার চিন্তার একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প বারবার এই ক্যানালকে দখল করার জন্য হুমকিও দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প কেন পানামাকে দখল করতে চান এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। কেমন লাগলো পানামা ক্যানেলের এই ইঞ্জিনিয়ারিং এবং এর ইতিহাস কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানাতে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।